আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বললেন তারেক রহমান। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানের পরও তাদের কোনো পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টা। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসেই আসছে পর্যবেক্ষক দল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষকের মানবতা ও সাহসিকতা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, স্বজনদের সাথে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। এবং শেষ হল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ। ফর্ম নিয়েছে মোট ৬৫৮ জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরও ২ দিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি আশঙ্কা জানান, এই সুযোগে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সহজ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সংবিধান ও আইন কানুন দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রিপোর্ট মইনুল হাসানের। প্রতিষ্ঠার ৪৫ বছর পার করল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জন্মদিনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান নেতাদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ১.৫ দশকের সংগ্রামে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর বেদনার কথা তুলে ধরেন। আমার বাবা এই দলের জন্য রক্ত দিয়েছে, তার রক্ত যেন বৃথা না যায়। ফ্যাসিস্ট হাসিনা তো চলে গেছে, আমার বাবাদের কেন আমরা পাইনি? আমার বাবাদের কবে পাবো আমরা? আজ আমরা 2 ভাই বোন এতিম, মা অসহায়। আমার মতো আরো কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। বিএনপির সিনিয়র নেতারা জাতীয় নির্বাচন সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী, এনসিপির অবস্থানের কঠোর সমালোচনা করেন। 15-16 বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন, এখন কোনো প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার দলকে ভোট দেবেন বা কোনো প্রতীকে ভোট দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারী মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো আর গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর প্রতিশ্রুতির প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে মতবিরোধ ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে আরও বেশি কাজ করার নির্দেশ দিয়ে তারেক রহমান দেশবাসীর কাছে আবারও ধানের শীষে ভোট চান। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল, জনগণের
ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। স্বেচ্ছাসেবক দলের নেতাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একসাথে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। পিয়ার পদ্ধতির কোনো মতে মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পরও দলগুলোর কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। মাহবুব কবির চপলের রিপোর্ট। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সরকার ঘনিষ্ঠ দল এনসিপি ওই সময়ে নির্বাচন চাইছে না। সংস্কারের আগে ভোট চাইছে না জামায়াতে ইসলামীও। আর বিএনপি বলছে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর এসব মন্তব্যে কিছুটা ক্ষুব্ধ সরকার। জুলাই আন্দোলনের পর দলগুলোর খুব একটা শিক্ষা হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে, সে লক্ষ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। আইন উপদেষ্টা জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। সংস্কার কমিশন ছিল, এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল, এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাব যে খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করব। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, ডক্টর কামাল হোসেন ফার্মের যে পার্টনার, উনি একদম বিনা বেতনে অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। বাকি সংস্কার কমিশনগুলোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে 4 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়।
in excess of €4 million. The announcement of the date is a matter that is not for us, it's for the Election Commission. That has yet to come, but what we are discussing now is the very practical steps that need to be taken immediately and in the coming weeks and months in order to ensure the credibility of these elections. And that is why we are here mobilising our expertise now, because we actually want your elections to be very credible, held in line with international standards, and of course free and fair. উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী, মাশরুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষক পরিবারের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। এ সময় ৩ শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। ডাকসু নির্বাচনে মোট ৬৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আগামীকাল বিকেল ৫টায় দাখিল করা যাবে মনোনয়নপত্র। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হয়নি বলে জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। শেষ দিনেও অনেকেই সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম, একই সাথে দিয়েছেন জমা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। ডাবির ছাত্র শিবির প্যানেল মনোনয়ন ফর্ম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনে একটি দলের বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি 1 দিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এ বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। এই প্যানেলে সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমোল্লার বসু। ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 24-এর গণহত্যাকারী যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচন ঘিরে কোনো চাপ নেই, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন পর্যন্ত আমাদের উপর কোনো ধরনের প্রেশার আসে না। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যদি এইটা হয়, তাহলে আমরা দেখা যাবে যে আবার ওই আগের অবস্থায় ফিরে যাচ্ছি। নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যে সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। বুধবার বিকেল 5টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মব সৃষ্টি করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রিজভী অভিযোগ করেন, মব সন্ত্রাস সারা দেশে আতঙ্ক সৃষ্টি করলেও আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে আশাবাদ জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে ইসির উপর ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটের সাথে জড়িতদের এখনও খেলাপি ঋণ পুনঃতফসিলের নামে নানা সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা আবাদ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং জনগণের যে দাবি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলেই আমি মনে করি আসবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। প্রথম দুদিনে কেন্দ্রীয় সংসদের 87 জন এবং 21টি হল সংসদের 441 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যে 4টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে মোট 11,919 জন শিক্ষার্থী ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী 21 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র একটু কম, কারণ আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে মনোনয়নপত্র গ্রহণ এবং জমাদানের আরো 2 দিন সময় বাড়ানো হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এতে দলের আমির মাওলানা রেজাউল করিম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে ফ্যাসিবাদের বিচার না করে কোনো নির্বাচন দেয়া যাবে না বলেও দাবি করেন তারা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। শুনানিতে একটি ঘটনায় 2টি মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে আসামিপক্ষ। বলেন, 24 জনের হত্যার বিচার নয়, সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো। যেভাবে কয়েকজন আসামির জবানবন্দি দ্রুততার সাথে নেওয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ। 2018 সালে বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে সেই রায় বাতিল করে হাইকোর্ট। আপিলেও খালাসের রায় বহাল থাকবে বলে আশা আসামি পক্ষের। ঘটনা নিয়ে 2টা মামলা কেন? একটা হলো 302 ধারায় মানুষ মারা গেছে, তার জন্য আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায়। 2টা মামলা চলে না। আর যদি 2টা মামলা চালাইতেও হয়, সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে 2টাতে আলাদা আলাদা করে, কিন্তু একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 51 লাখ টাকার স্টেডিয়াম উপদেষ্টার আগ্রহে 14 কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে, এই সংক্রান্ত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। তিনি জানান, জমি অধিগ্রহণ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে খরচ বেড়েছে। সারা দেশে উপজেলা পর্যায়ে 2 শতাধিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান সচিব। বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার ইচ্ছায় খরচ বাড়েনি, প্রধান উপদেষ্টার সম্মতিতে খরচ বাড়িয়ে একনিকে প্রকল্প পাশ হয়েছে। আমরা বলেছি যে 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না।
আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে, এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। না একই জিনিস হচ্ছে না তো, একই কাজের জন্য তো না, নতুন কাজের জন্য নতুন টাকা খরচ হবে। নতুন কাজ হবে, নতুন উপদেষ্টার বিরুদ্ধে আপনারা ব্রিফিং না করে আপনারা কেন বলছেন? অভিযোগটা হলো যে অন বিহাফ অফ দি আমাদের অ্যাডভাইজার মহোদয়, আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড মানে আমাদের যে বিষয়টা আসে এটা ডিসক্লোজ করে দেয় আপনাদের কাছে। এবারও যমুনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে লোকালয় সহ শত শত একর ফসলি জমি, নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, বাজার। গত 1.5 মাসে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের প্রায় 2 কিলোমিটার এলাকা নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন তৌরিক ইসলাম। ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর তীব্র ভাঙন। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র ভাঙনে মাত্র 1.5 মাসে সারিয়াকান্দির কামালপুরের 2 কিলোমিটারেরও বেশি জনপদ বিলীন হয়ে গেছে নদী গর্ভে। তীব্র স্রোতের আঘাতে গৃহহারা হচ্ছে বহু পরিবার, হারিয়ে যাচ্ছে ফসলি জমি আর মানুষের জীবিকা। সেও না গেলে কোনো থাকার কোনো পথ থাকবো না। আমরা বাদে থাকি, সব ই করি, নদী বাতাতে থাকি। এখন আগে ফসল টসল কিছু থাকবো না, সেটা আমার খাওয়ারও কোনো ই থাকবো না। বাদের সাথে প্রায় আপনি সেভ হয়ে গেছে, এখন অতিরিক্ত 4 থেকে 500 ফিট বর্তমানে এখন আছে। আমরা অনেক লোক অনেক কষ্টে আছি। কাজ এই যমুনার কাজ, যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে নতুন করে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। যমুনার ভাঙন ঠেকাতে না পারলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হতে পারে সারিয়াকান্দি, ধুনট, গাবতলী উপজেলার অধিকাংশ এলাকা। যে বাঁধটা পানি ঠেকায় সারা বাংলাদেশের মানে সেটা নিকটে চলে আসছে। এখন তো আমরা এই দেশব্যাপী মনে হয় চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। 2 কিলোর মতো এখানে যা ভাঙন চলছে, ওই ধরনের মতো কোনো বাঁধ, কোনো কর্মকাণ্ড যদি আমাদের নদী এলাকায় এই সাইডে করে, তাহলে অন্ততপক্ষে 5-7-8টা গ্রাম যে আমরা নদীর কবলে মানে ঝুঁকির মধ্যে পড়ে আছি, সেটা উদ্ধার হবে। ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা ডিপিপিতে সেই চর ড্রেজিং সহ ডান তীরে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত করেছি। আশা করি এই ডিপিপির অনুমোদন হলে ওই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের 17 থেকে 20টি বাণিজ্যিক ব্যাংক সাইবার সিকিউরিটির ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, নির্বাচনের আগে আর্থিক খাতে অনলাইন নিরাপত্তাহীনতা বাড়ছে। রাজধানীর একটি হোটেলে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনারে তিনি বলেন, ব্যাংকের 10 ভাগ কর্মকর্তা সাইবার জগতে হ্যাকিংয়ে জড়িত। এতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, রিটার্ন আদায় সহজ করতে ব্যাংক হিসেবের তথ্য বিনিময় করা যেতে পারে। বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। মাইএসকিউএলের যে আইপি কনফিগারেশনটা এটা পাবলিক। তারপরে যে ফাইল ট্রান্সফার যে প্রোটোকলগুলো আছে এগুলো একেবারে আনসিকিউরড ওয়েতে ব্যবহার করা হয় এবং ব্যাংকের আইটির সাথে জড়িত কর্মকর্তারা অন্তত 7 থেকে 10% ক্ষেত্রে সাইবার হ্যাকিংয়ের সাথে জড়িত। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কর্পোরেট গভর্নেন্স ও কার্যকর নীতি বাস্তবায়নে ঘাটতি, ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতা এবং সার্বিকভাবে সুশাসনের অভাবে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে। 6 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের 1991 ধারা 47 বিধানে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই আইনে বাংলাদেশ ব্যাংক যে কোনো বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে এবং পুনর্গঠন করতে পারে। এর মাধ্যমে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। খেলার খবর।
ক্রিকেট খেলা ও ক্রিকেটারদের আরও সুরক্ষা দিতে ডোপিং এবং ফিক্সিং বিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কেয়ারিং অ্যান্ড শেয়ারিং নামের সেশন চালু করেছে বিসিবি। প্রথম দিনের আলোচনা শেষে বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল জানান ৩ মাস পর পর এমন সেশন পরিচালনা করবেন তারা। পরগারমানের রিপোর্ট। এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11টি আসর মাঠে গড়ালেও ফিক্সিং বিতর্ক পিছু ছাড়েনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের। আগের আসরে ফিক্সিং এমন ডালপালা মেলেছিল যে বিশ্ব ক্রিকেট অঙ্গনেও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশের। এসব বিষয় থেকে ক্রিকেট এবং ক্রিকেটারদের মুক্ত রাখতে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং নামের একটি সেশন পরিচালনা করে বিসিবি। ক্রিকেটারদের সুরক্ষায় এটি বেশ কার্যকরী বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফগার্ডিং কত ইম্পর্টেন্ট। আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ইজ হেয়ার টু। সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কিভাবে এই ম্যাচ গেমটাকে এই খেলা এই বহুল পপুলার খেলাটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। নারী ক্রিকেটাররাও এই কার্যক্রমের আওতায় আছেন। রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইন কানুন জানানোর পাশাপাশি ক্রিকেটারদের মানবিক মূল্যবোধ বিষয়েও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে বিসিবি। আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কিভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায়। এমন বিষয় মাথায় রেখে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে তিনি বদ্ধপরিকর। সেজন্য ক্রিকেটারদের সচেতনতার উপর জোর দেন তিনি। বিপিএল একটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে সব কিছু হতে হবে উঁচু মানের এবং প্রফেশনাল। সবার সহযোগিতায় আমি নিশ্চিত বিপিএলকে দুর্নীতিমুক্ত করতে পারবো। দেশের ক্রিকেটের সমস্যা এবং উত্তরণের পথ সহসাই খুঁজে পাওয়া যাবে বলে বিশ্বাসী বাংলাদেশ ক্রিকেটের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ প্রস্তুতি রোম্যান্স কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে নেগার সুলতানা চৌধুরীর লাল দল 32 রানে হারিয়েছে নাহিদ আক্তারের সবুজ দলকে। সাফার বিকেএসপির 3 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে 47 ওভার 4 বলে 144 রানে অল আউট হয় বাংলাদেশ লাল দল। দলের হয়ে সর্বোচ্চ 78 রান করেন জ্যোতি। সবুজ দলের অধিনায়ক নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার 2টি করে উইকেট নেন। জবাবে পেসার মারুফা ও স্পিনার ফাহিমার বোলিং তোপে 112 রানে অল আউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেন ওপেনার ফারজানা হক পিঙ্কি। মারুফা 13 রানে এবং ফাহিমা 20 রানে 4টি করে উইকেট নেন। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে 3 দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপে খেলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। একই ভেন্যুতে কাল অনূর্ধ্ব-15 ছেলেদের দলের মুখোমুখি হবে নারীদের লাল দল। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বললেন তারেক রহমান। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানের পরও তাদের কোনো পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয়রা। নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসে আসছে পর্যবেক্ষক দল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিহত 3 শিক্ষকের মানবতা ও সাহসিকতা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বজনদের সাথে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা।
এবং শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। ফর্ম নিয়েছেন মোট 658 জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরও 2 দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।